গ্রীষ্মের সেই স্মরণীয় দিনটা পেরিয়ে মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। শ্যামা সত্যি হারিয়ে গিয়েছিল সেদিন মায়ের ঘরে প্রবেশের পর। হুট করে এসেছিল মেয়েটা তার জীবনে, কোনো আগাম সংকেত ছাড়াই। তার দুনিয়াটাকে বিশৃঙ্খল করে দিয়ে ফের চলে গেছে তার দুনিয়ায়। নিশ্চয়ই অনেক সুখে আছে সে এই মুহূর্তে। তার কথা হয়তো ভাবার অবকাশ নেই শ্যামার সেই সুখের রাজ্যে। তার কাছে তো তার অরণ্য আছে। তার ভালো না থাকার কোনো কারণ থাকতে পারে না। সুখ নেই শুধু তার জীবনে, কারণ তার জীবনে সুখ পাখি হয়ে সেই কাঙ্ক্ষিত রমণীটির আগমন এখনো ঘটেনি। শ্যামার আগমন ছিল ক্ষণিকের, কিন্তু তার ক্ষণিকের সেই আগমনে অরণ্যের জীবনে অনেক কিছুই বদলে দিয়ে গেছে সেই রমণী। মাঝে মাঝে ভালো লাগে তার, যাক অন্তত মায়ের সাথে মনোমালিন্য শেষ হয়েছে। ভিন্ন জগতের অরণ্যের পরিণতি থেকে রেহাই পেয়েছে। নিজের আশেপাশের ভুল মানুষগুলোকে চিনতে পেয়েছে একটা দ্বিতীয় সুযোগ নিজের ভুলগুলো শুধরে নেওয়ার। আর সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে ভুলগুলো শুধরে নেওয়ার। প্রথম যখন অরণ্যের স্মৃতিগুলো সে অনুভব করছিল, তখন আতঙ্কগ্রস্ত হয়ে মাকে সর্বপ্রথম বলেছিল সেই রাতে, চলো মা, সব ছেড়ে তুমি আর আমি দূরে কোথাও চলে যাই। এই জায়গা তো তোমাকে কষ্ট আর অপমান ছাড়া কিছুই দেয়নি। আর আমার ধ্বংস ও দুর্ভাগ্য এই জমিদার বাড়িকে ঘিরে। চলো আমরা এই কলুষিত জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চিনে না। মা ছেলে মিলে কোনো মতে শান্তিতে কাটিয়ে দেওয়া যাবে বাকি জীবনটা। চাইলে তোমাকে আমি ভ্রমণে নিয়ে যাব। তোমার এখানে দম বন্ধ লাগে তাই না? চলো সেই শেকল ভেঙে পালিয়ে যাই। মা কিছুক্ষণ পুলকিত নয়নে চেয়েছিলেন তার পানে। তারপর দীর্ঘশ্বাস ফেলে হাস্যোজ্জ্বল অভিব্যক্তি নিয়ে বলেছিলেন, সেটা আর হয় না খোকা। দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার শিক্ষা আমি কখনো তোমাকে দেইনি। এই গ্রামে অনেক হতাশা অরণ্য। মানুষ এখানে প্রাণ খুলে হাসে না, পেট ভরে খেতে পায় না। পাঠশালা এখনও বড়লোকি ব্যাপার হিসেবে ধরা হয়। খেলার বয়সে খেলনা ফেলে বাচ্চাদের লাঙল তুলতে হয় হাতে। এই হতাশা দেখে আমি মরতে চাই না অন্তত। এই গ্রামের দায়িত্ব জমিদার হিসেবে তুমি নিয়েছো, এবার এই হতাশা দূর করার দায়িত্বটাও নাও। নিজের বিচক্ষণতা কাজে লাগিয়ে মানুষের জীবনের উন্নতি করার চেষ্টা করো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ব্যাস, এরপর আর কিছু বলার থাকে না। দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়া যাবে না। এই দায়িত্ব শক্ত হাতেই ধরেছে। সর্বপ্রথম শুরু করেছে তার বাবা ভাইদের শক্তিহীন করে, তাদের ক্ষমতা ও অর্থের উৎস সব বন্ধ করে দিয়ে। বাবা ভাইদের তার মা এবং রক্ষিতা সমেত পুরনো জমিদার বাড়ি পাঠিয়ে দিয়েছে। দুষ্টগুরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাদের আসল রূপ দেখার পর কোনো মতেই সে তাদের এই বাড়িতে রেখে নিজের এবং নিজের মায়ের মনের অশান্তি সৃষ্টি করতে দেবে না। এরা যে কোনো সময় তার দুর্বলতায় আঘাত করতে কার্পণ্য করবে না। এটার দ্বারা জমিদার বাড়ির সকল ভৃতদেরও বুঝিয়ে দিয়েছে সে যে আসল কর্তা কে এখানে। এখন থেকে জমিদার তালুকদারের কথা চলবে না। তাকে খুশি করে কোনো স্বার্থ হাসিল হবে না। অরণ্যের বিরোধিতা করার সাহস আর কেউ পেল না এরপর থেকে। অন্দরমহলের দায়িত্ব মাকে কঠিন হাতে সামলাতে বলে দিল। চারুলতাও ছেলের সহায়তার জন্য তৎপর হয়ে সেই দায়িত্ব নিল। এর দ্বারা এটিও বুঝিয়ে দিল তার জীবনে তার মায়ের স্থান কোন পর্যায়ে। কেউ আর তার মাকে নিয়ে কটু কথা বলার সুযোগ আগে দুইবার ভাববে। গ্রামের কৃষি ব্যবস্থাপনার উন্নতি হলো, কৃষকের উন্নতি হলো, পাঠশালা খোলা হলো, দুহাতে পাতাল ঘরে সিন্ধুকের টাকা উজাড় করলো অরণ্য। সেই সাথে যাবতীয় ব্যবসা একা সামলাতে গিয়ে চরম ব্যস্ত হলো সে। সেই গ্রীষ্ম পেরিয়ে নতুন গ্রীষ্ম এসেছে। দুই গ্রীষ্মের মাঝে পার্থক্য বিস্তর। এই এক বছরে অনেক কিছু বদলেছে। মানুষ অবাক হয়ে বলাবলি করে জমিদার অরণ্য তালুকদারের পরিবর্তনের কথা। অনেকে স্বাচ্ছন্দ্যে তার পরিবর্তন গ্রহণ করলেও অনেকে আবার সন্দেহ প্রকাশেও করে তার মনোভাব নিয়ে। সেটা নিয়ে ভাবে না অরণ্য। মা বলেছেন, পরিবর্তন একদিনে আসে না, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে পরিবর্তন আনতে হলে। কিন্তু এই সময়টাই তো কাটতে চায় না, ধৈর্য আর ধরতে ইচ্ছে হয় না। সেই ক্ষণিকের পরিচিতিতে যেমন তাকে একটা নতুন জীবন, একটা নতুন শুরুর উপহার দিয়ে গিয়েছে, সেই সাথে দিয়ে গিয়েছে একরাশ শূন্যতা।
সেই দুনিয়ার অরণ্যের সংযোগটুকুই হয়তো এক অদৃশ্য মায়া সৃষ্টি করেছিল মেয়েটার প্রতি তার মনে। কিন্তু সেই অরণ্যের শ্যামার সাথে সুখকর স্মৃতিগুলো তার সেই অনুভূতিকে শুধুই গাঢ় করেছে। মনের মধ্যে জন্ম দিয়েছে একরাশ শূন্যতা। সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত হয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলেও ঘুম ধরা দেয় না নেত্রপল্লবে। সেই শূন্যতা গ্রাস করে তাকে। কেন নেই সে তার জীবনে? তাকে আগলে রাখার জন্য, তাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার জন্য, দুষ্টু মিষ্টি কথা বলে তার মন ভালো করার জন্য, তার বুকের শূন্যতা কাটিয়ে একরাশ ভালো লাগা সৃষ্টি করার জন্য। অরণ্যর মুখে সেই তৃপ্তির হাসিটা আর হলো না কেন? এসব প্রশ্ন শান্তি দেয়নি তাকে। হিংসার অনলে পুড়ে দগ্ধ হয়েছে দিনরাত। এই অপূর্ণতা বড্ড অসহ্য লাগে তার। থেকে থেকে শ্যামার সেই বলা কথাটা খুব বিশ্বাস করতে ইচ্ছে করে। কি বলেছিল সে? হয়তো এই দুনিয়ায় আপনার ভাগ্যের শ্যামাও বরাদ্দ রয়েছে। কথাটা মনে পড়তেই আনমনে হেসে ফেলে অরণ্য। ঠিক আছে, বিশ্বাস করলাম তোমার কথা। তাহলে কোথায় তুমি? আর কত অপেক্ষা করাবে আমাকে? তোমার স্মৃতিগুলো ভেবে আর এমন উদ্ভ্রান্তের মতো হাসতে ইচ্ছে করছে না। আমাকে হাসানোর জন্য গোটা আস্ত তুমিটাই প্রয়োজন আমার। তোমার জন্য থরথরে লাল রক্ত জবার গাছ লাগিয়েছি, রূপর নুপুর গড়িয়ে সযত্নে তুলে রেখেছি। মায়ের বেনারসিটাও মাকে সযত্নে আঁকলে রাখতে বলেছি। এখন শুধু তোমার আসার অপেক্ষা। জলদি দেখা দাও আমার সামনে। সেদিনের মতো হুট করে হলেও চলবে, কিন্তু এবার আর হারিয়ে যেতে দেব না তোমাকে শ্যামাবতী। তোমার হাতটা ধরবো, আমৃত্য একান্ত নিজের করে রাখার জন্যই ধরবো। আনমনেই জানালার বাইরে পুকুরের স্থির জলরাশির দিকে তাকিয়ে স্বগতোক্তি করে অরণ্য। সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ দরজার করাঘাতে সম্মিত ফিরে তার। বেরিয়ে আসে ভাবনার জগৎ থেকে। প্রহরী বাইরে থেকে বলে ওঠে, জমিদার বাবু বড় মালকিন নিচে অপেক্ষা করছেন। আপনি বলেছিলেন উনি নেমে আসলে জানানোর জন্য। তুমি যাও, আমি আসছি। অরণ্য আয়নার কাছে গিয়ে আলগোছে চুল আঁচড়ে বেরিয়ে গেল বাইরে। আজকে তাদের গ্রামে প্রথমবার মেলা হচ্ছে। মায়ের আবদারে বিভিন্ন বণিকদের সহায়তায় আয়োজন করেছে সে এই মেলার। তার মতে গ্রামের মানুষদের মন জয় করার এর চেয়ে ভালো উপায় হতে পারে না। সেও আর মানা করেনি তার ইচ্ছের বিরুদ্ধে। কিন্তু এসব ভিড় তার ভালো লাগে না, তাই নিজের ঘরে বসেছিল। তখন মা হঠাৎ খবর পাঠালেন তিনি যাত্রাপালা দেখতে যাবেন। মেলায় সন্ধ্যার পর যাত্রাপালার আয়োজন করা হয়েছে। অনেক ভিড় হবে। দুর্বল শরীরে মায়ের ভিড়ের মধ্যে যাওয়ার ব্যাপারটা পছন্দ হলো না অরণ্যের। কিন্তু তিনি সারাদিন বাড়ির বাইরে যান না, সেটা ভেবে মানা করতেও সায় দিল না মন। অগত্যা নিজেই সাথে করে নিয়ে যাবে বলে বেরিয়ে পড়ল। মেলায় এসে মায়ের মুখের হাসি দেখে নিজের অশান্ত মনটাও শান্ত হয়ে গেল। সন্ধ্যায় যাত্রাপালা হবে বলে এই গ্রাম ছাড়াও আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ এসেছেন যাত্রাপালা দেখতে। গ্রামের অনেক মানুষ তাদের দেখে হাসি মুখে অভ্যর্থনা জানালো। পরিবেশটা উৎসব মুখর, সবার মুখেই হাসি, যা দেখে অরণ্যর ভালো লাগলো। যাকে অন্তত মায়ের মনের ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে। কিন্তু কে জানতো আজকে এভাবেই হুট করে তার মনোবাসনাও পূর্ণ হতে চলেছিল। যাত্রাপালা শুরু হতে দেরি আছে। চারুলতা তার জন্য আনা চেয়ারে বসে একদল বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে আলাপ জমিয়েছে। যাত্রাপালা দেখতে আসা রমণীরা লাজুক চিত্তে দূর থেকে অবলোকন করতে থাকে অরণ্যকে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে লাজুক হাসি হাসছে। অরণ্য এদিকে বিভিন্ন গ্রামের মানুষদের সাথে আলোচনায় ব্যস্ত। মানুষ তার কাজের প্রশংসা করছিল, আর সে নম্রভাবে তাদের প্রতি উত্তর জানাচ্ছিল। সেই কোলাহলপূর্ণ অথচ শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎই অশান্ত হয়ে উঠল। হঠাৎই কোথা থেকে একটা ঢিল এসে সোজা লাগে তার মাথায়। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে চকিতে পেছনে ফিরে তাকায় অরণ্য। ব্যাপারটা দৃষ্টিগোচর হয় অনেকেরই। অবাক হয়ে যায় তারাও। সবার দৃষ্টি চলে যায় সেই ঢিলের উৎসের দিকে। অরণ্য আঘাতপ্রাপ্ত স্থানে হাত দিয়ে রেগে পেছন ফিরে তাকাতে তাকাতে শুনতে পায় এক পুরুষ কণ্ঠের কড়া কণ্ঠের ধমক, শ্যামলী, তোকে এখানে আসার আগেই আমি সাবধান করেছিলাম উদ্ধত আচরণ না করার জন্য। পিছন ফিরে যে দৃশ্য দেখল তাতে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল অরণ্য। একজন শ্যামবর্ণের যুবক মেয়েটার হাত চেপে ধরে তাকে কড়া গলায় সংযত হতে বলেছেন।
তবে অরণ্যর দৃষ্টি পুরোপুরি অগ্রাহ্য করল সেই পুরুষটাকে। তার দৃষ্টি অনিমেষ পরিমাণ করে চলেছে মেয়েটিকে। সেই একই চেহারা, একই মুখের আদর, সেই একই শ্যামবর্ণের গায়ের রং, সেই একই মায়াবী মুখশ্রী। শুধু বয়স হয়তো একটু কম, 18-19-এর বেশি হবে না। লম্বা কালো চুলগুলো দুই পাশে বিনুনি করা, লম্বা একটু খাটো, পরনে তার হলুদ জমিনের তাঁতের শাড়ি। তবে সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সবচেয়ে বড় কথা হলো অবশেষে তার জন্য বরাদ্দ শ্যামার সাথে দেখা হয়েছে তার। এই পিচ্চি শ্যামাটাও তার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। আর এই শ্যামা শুধুই তার। পুরো সজ্ঞানে এই অজানা মেয়েটিকে নিজের করে ফেলে অরণ্য মনে মনে। তার থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিল তারা। যুবক তার ভাবনার মাঝেই মেয়েটির হাত ধরে তার সামনে টেনে এনে নত কণ্ঠে বলল, মার্জনা করবেন জমিদার বাবু, বোনটা আমার গায়ে গতরে বড় হয়েছে, কিন্তু অবুঝ একটু। বাচ্চা মা এখনো যায়নি, তাই ভুল করে ফেলেছে। ওকে শাস্তি দিবেন না দয়া করে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। মেয়েটা চোখ মুখ কুঁচকে ভাইয়ের মুঠো থেকে নিজের হাত থেকে ছোটানোর চেষ্টা ছেড়ে এবার অরণ্যর চোখের দিকে সরাসরি তাকালো। ধক করে উঠল অরণ্যর বুকের বাম পাশটা। হৃৎস্পন্দন তীব্র হলো সেই অতি পরিচিত কাজল আঁকা প্রাণবন্ত চোখের দৃষ্টিতে। ইহজগতে যেন কেউ নেই, সময় থেমে গিয়েছে। আছে শুধু অরণ্য আর শ্যামাবতী। এদিকে মেয়েটি তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আমি ছোটও নই, অবুঝও নই। 18 বছর বয়স আমার। সম্পূর্ণ সজ্ঞানে মেরেছি আপনাকে আমি। আপনার এই ভালো মানুষের নাটকটা আমার সহ্য হচ্ছিল না। আমাদের জীবন নরক বানিয়ে এখন হঠাৎ করে ভালো সাজার নাটক করতে লজ্জা লাগে না আপনার? কাকে দেখানোর জন্য ধরেছেন এই ছদ্মবেশ? আমি জানি এখানে আমার মতো অনেকেরই আপনার এই ভালো মানুষের নাটক সহ্য হয় না, কিন্তু ভয়ে কিছু বলতে পারছেন না তারা। কিন্তু শ্যামলী আপনাকে ভয় পায় না। আপনি অভ্যর্থনার নয়, ঢিল ছুড়ারই যোগ্য, তাই ঢিল ছুড়েছি আপনাকে। যা শাস্তি দেওয়ার দিন এবার দেখিয়ে দিন কতটা নিষ্ঠুর হতে পারেন আপনি জমিদার অরণ্য তালুকদার। অরণ্য সব শুনল, মুগ্ধ হয়ে শুনল। ঠোঁটের কোণে না চাইতো হাসি চলে আসে তার। পিচ্চিটার কণ্ঠ এক, কথার ঝাটকাও এক। যাক, বয়সটা ছাড়া সব কিছু ঠিক আছে তাহলে, মনে মনে ভাবে সে। অবশেষে দেখা দিলে তবে তুমি শ্যামাবতী, কিন্তু দেখা দিলে তো দিলে একেবারে রুদ্ররূপে। এত কঠোর হলে তোমার অরণ্য এবার তোমার হৃদয় হরণ করবে কিভাবে? একটু সদয় হও আমার প্রতি। তার ভাবনার মাঝে যুবক আবার ধমক দেয়, তুই চুপ করবি? অরণ্য সাহসে শান্ত স্বরে থামিয়ে দেয় যুবককে। ব্যস্ত হবেন না ভাই, আমি কিছু মনে করিনি। শ্যামলীর কথা অনুযায়ী যারা এখনো মন থেকে অরণ্যকে বিশ্বাস করে উঠতে পারেনি, তাদের অনেকেই অপেক্ষা করছিল জমিদার অরণ্য তালুকদারের আসল রূপ দেখার। কিন্তু তার এমন শান্ত ব্যবহারে মন গড়ল অনেকেরই, শুধু শ্যামলীর মন একটুও গড়ল না। অরণ্যে গা জ্বালানো হাসিটা তার রাগ আরও বাড়িয়ে দিল। ঘৃণার পাল্লা আরও খানিকটা বেড়ে গেল। এখনও এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে স্বগতোক্তি করে শ্যামা। দুনিয়ার সবাই আপনার এই মিথ্যে খোলসকে মেনে নিলেও, আপনাকে ক্ষমা করলেও আমি কখনো ক্ষমা করব না আপনাকে। আপনার জীবনের সব কষ্টের কারণ আপনি, আমার জীবনের সব কষ্টের কারণ আপনি। ঘৃণা করি আমি আপনাকে অরণ্য তালুকদার। মাঝপথে যাত্রাপালা শুরু হওয়ার ঘোষণা আসতেই সবার মনোযোগ চলে যায় সেদিকে। এদিকের ঘটনা আর কারো মনেও রইল না। সবাই ব্যস্ত হয়ে যাত্রাপালা দেখতে চলে যায়। সামনের যুবকও তাকে ধন্যবাদ জানিয়ে সেদিকে চলে যেতে নিলে অরণ্য তার সাথে বসে যাত্রাপালা দেখার আমন্ত্রণ জানায়। এত সহজে কিভাবে যেতে দিবে অরণ্য? অবশেষে তার শ্যামাবতীর দেখা পেয়েছে। যে কোনো মূল্যে তাকে নিজের করে না নেওয়া পর্যন্ত শান্তি নেই তার। আর তাকে পেতে হলে তার পরিবার সম্পর্কেও জানতে হবে। শ্যামলীর ভাই প্রশস্ত হেসে তার আমন্ত্রণ গ্রহণ করল। বাধা দিল শ্যামলী, কিন্তু ভাইয়ের ধমক আর চুপ করিয়ে দেয় তাকে। ভাই বোনের যুগলকে পথ দেখিয়ে চারুলতার আসনের কাছাকাছি আনার সময় চারুলতাও চকিতে ফিরে তাকায় এদিকে। তিনিও অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যান মেয়েটিকে দেখে। বিষয় নিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকায় সে অরণ্যর পানে। অরণ্য বুঝল তার মায়ের সে অকথ্য প্রশ্নপ্রাণ। তার পাশের চেয়ারে বসতে বসতে স্মিত হেসে নতকণ্ঠে বলে ওঠে,
সে তার মাকে। তোমার ছেলের পুত্রবধূ দেখার স্বপ্নটা পূরণ হতে চলেছে মা, খুব শীঘ্রই। আপাতত শুধু এটুকুই জেনে রাখো। চারুলতা চমকালেন, পরক্ষণেই প্রশান্তির হাসি হাসলেন। অবশেষে তার ছেলের জীবনের একটা গতি হতে চলেছে। সে মনে প্রাণে এটাই চেয়ে এসেছিল এতদিন। অরণ্য যাত্রা দেখা ছেড়ে পাশের চেয়ারে বসা যুবকের সাথে আলাপ জমালো। সেও বেশ উৎসাহ নিয়ে প্রতি উত্তর করতে থাকে তার। যুবকের কথায় যা জানতে পারল তার অর্থ এই দাঁড়ায় যে অরণ্যের খোলা পাঠশালার নতুন শিক্ষক হিসেবে আনা পরিমল মাস্টারের ছেলে মেয়ে তারা। পরিমল মাস্টার অরণ্যের গৃহশিক্ষক ছিলেন ছোটবেলায়, সুলতানপুর গ্রামের বাসিন্দা। পাঠশালার শিক্ষক নিয়োগের কথা চিন্তা করতেই সবার আগে তার নাম মাথায় আসে অরণ্যর। তাই তাকে লোক মারফত খবর পাঠায় অরণ্য, যেটা তিনি গ্রহণ করে পরশুই পৌঁছেছেন গ্রামে। মেলার আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় সে তার সাথে দেখা করতে আসতে পারেনি। পাশে বসা যুবকের নাম নির্মল, আর তার বোন একমাত্র শ্যামলী। শ্যামলীর নামটা মনে মনেই বেশ কয়েকবার আওড়ালো অরণ্য। মেয়েটি তার এতটা কাছাকাছি ছিল স্বপ্নেও কল্পনা করেনি অরণ্য। তার মায়ের ইচ্ছে পূরণের উছিলায় তাকে খুঁজে পেয়েছে, নয়তো তাকে এই জন্মে খুঁজে পেত না হয়তো অরণ্য। নির্মলের দিকে ফিরে কথা বললেও তার দৃষ্টি নির্মলের পাশে বসা শ্যামলীকেই মেপে চলেছিল পুরোটা সময়। শ্যামলীর যাত্রাপালা দেখার অনেক ইচ্ছে ছিল। এই গ্রামে এসে যখন শুনল গ্রামে মেলা বসবে, যাত্রাপালা হবে, তখন অনেক কাঠখড় পুড়িয়ে ভাইকে রাজি করিয়েছিল তাকে এখানে নিয়ে আসার জন্য। কিন্তু কে জানতো যে এখানে এসে তার জীবনের সবচেয়ে অপ্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যাবে। এই লোকের গ্রামে আসার প্রতিও ঘোর আপত্তি ছিল তার। নেহাত বাবার পাঠশালায় পড়ানোর স্বপ্ন জড়িত ছিল, তাই নিজের মনকে বুঝ দিয়ে এই গ্রামে আসতে মত দিয়েছিল সে। কিন্তু মনে মনে পণ করেছিল এই লোকের ছায়াও মারাবেন না তিনি কোনো দিন। কিন্তু কি হলো ব্যাপারটা? একটা দিন যেতে না যেতেই তার সামনে পড়তে হলো। তার উপর মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল। রেগে পায়ের কাছে পাওয়া মাটির দলাটাই ছুঁড়ে মেরেছিল লোকটার দিকে। আর লোকটা মনে হয় সেই সৌদি তুলেছেন এই মুহূর্তে। এই যে এখন সে মনোযোগ দিয়ে যাত্রাপালা উপভোগ করার চেষ্টা করছে, সেটা উনি হতে দিচ্ছে কোথায়? একজন সুদর্শন যুবক এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কোনো মেয়ের মনোযোগ অন্যদিকে যাবে? শ্যামলী খেয়াল করে দেখছে লোকটি সেই শুরু থেকে তার গভীর দৃষ্টিতে জরিপ করে চলেছে, যেন লোকটি তার অবাধ্য হৃদস্পন্দনের গতি পর্যন্ত পরিমাপ করে চলেছে প্রতিনিয়ত। আর ঠোঁটের কোণে তার সেই গা জ্বালানো হাসিটা সবচেয়ে বেশি অসহ্যকর। বারবার কোনো চোখে সেই দৃষ্টির সাথে চোখাচোখি হতেই কেঁপে কেঁপে উঠছে সে। শরীরে সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে অজানা শিহরণে। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কয়েকবার চোখ গরম করে তাকিয়েছে বেহায়া লোকটার দিকে, যাতে সংকোচ বোধ হলে চোখ সরিয়ে নেয়। কিন্তু এর মতো বেহায়া নির্লজ্জ লোক আর দুটো দেখেনি শ্যামলী। লোকটার দৃষ্টি তো সরলই না, উল্টো ঠোঁট চেপে হাসছেন তার দিকে তাকিয়ে। আর সহ্য হলো না তার। যাত্রার মাঝপথে উঠে দাঁড়িয়ে ভাইকে ছোট্ট করে বাড়ি যাচ্ছি বলে কোনো মতে উঠে পালিয়ে আসে সেখান থেকে। নির্মল তখন যাত্রা দেখায় ব্যস্ত। সে শুনলো কি শুনলো না সেটা জানার অপেক্ষাও করলো না শ্যামলী। যাত্রাপাড়ার প্যান্ডেল পেরিয়ে গ্রাম্য মেঠো পথ ধরে অনেক দ্রুত পায়ে হেঁটে এসে একটা গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে শ্যামলী। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। আর একটু হলে দম আটকে যাবে মনে হচ্ছিল তার। হোক অরণ্য তালুকদার তার অপছন্দের লোক, কিন্তু তার অতুলনীয় রূপের কথা কে না জানে। শ্যামলীও না চাইতে স্বীকার করতে বাধ্য, অত্যন্ত সুদর্শন তিনি। তার 18 বছরের জীবনে কোনো পুরুষ তাকে দ্বিতীয়বার চোখ তুলে তাকায়নি। তাহলে এমন গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন কেন তার দিকে? যে কোনো পুরুষের এমন চাহনি কোনো নারীর হৃদয়ে ঝড় তোলার জন্যই যথেষ্ট। শ্যামলী চোখ বন্ধ করে তার কিশোরী হৃদয়কে শান্ত করার প্রয়াস চালানোর মাঝেই হঠাৎ তার নাকে আতরের সুবাস ভেসে আসে। অনুভব করে কেউ তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। চকিতে চোখ খুলে তাকায় সে। চাঁদের রূপলি আলোর নিচে দেখতে পায় তার জীবনের সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তির মায়াবী মুখশ্রীকে, যার মুখ দর্শন করতেও চায় না সে। ঘৃণায় মুখ বিকৃত হয়ে আসে তার। সে মুখ ফিরিয়ে সেখান থেকে আবার ছুটে পালিয়ে আসতে নিলে
অরণ্য তার 2 হাত শক্ত করে ধরে গাছের সাথে চেপে ধরে। শ্যামলী রেগে গর্জে ওঠে, এসব কোন ধরনের অসভ্যতামি? অরণ্য জীবনে প্রথম শুনল যে এই কথা। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, অসভ্যতামি? তা নয় তো কি? ছাড়ুন আমাকে। আপনি খারাপ জানা ছিল আমার, তবুও শুনেছি আপনি অন্তত আপনার বাপ ভাইয়ের মতো মেয়েবাজি করে বেড়ান না। এখন সেই ধারণাটা বদলে গেল? রাতের অন্ধকারে একা মেয়ের সাথে অসভ্যতামিও করেন আপনি? 16 কলা পূর্ণ হলো আপনার চারিত্রিক সনদের। অরণ্য চোখের দৃষ্টি স্থির রেখে একটা জোরে শ্বাস টেনে বলল, তোমার ভাগ্য অনেক ভালো শ্যামাবতী। আজকে আমি অনেক খুশি, এত খুশি যে তুমি আজ আজ যতই তিক্ত বাক্যবান বলো না কেন, রাগ করব না আমি। কিন্তু এই কথাটা আজকে বলছো, কাল থেকে যাতে না শুনি। গালের নিচে ঠাস করে একটা দিতে এক মুহূর্ত দেরি হবে না আমার। হুমকি দিচ্ছেন? কি মনে হয় আপনাকে ভয় পাই আমি? অরণ্য আরও খানিকটা শ্যামলীর গা ঘেঁষে দাঁড়ায়। তার তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে শ্যামলীর চোখে মুখে। অজানা শিহরণে কেঁপে ওঠে শ্যামলী। অরণ্য তার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, ভয় না পেলে পালাচ্ছ কেন আমার থেকে? কি কারণে? শ্যামলীর দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়ে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে ওঠে অরণ্যের এতটা কাছে আসায়। সে তার ছোট ছোট হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার প্রচেষ্টা করেও ব্যর্থ হলো। কাঁপা কাঁপা গলায় প্রতিবাদ করে সে, আমি আপনার থেকে পালাচ্ছি না, ক্লান্ত লাগছে আমার, বাড়ি যাব, আমাকে যেতে দিন দয়া করে। অরণ্য এক চুলও সরল না। সেভাবে জিজ্ঞেস করলো, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাওয়া যাবে না? কিসের উত্তর? জড়িয়ে আসা গলায় জিজ্ঞেস করে শ্যামলী। এত ঘৃণা কেন আমার প্রতি? মুহূর্তে শান্ত হয়ে যায় শ্যামলী। চোখের কোণে ভিড় করে অভিমানী অস্ত্রগুলো। কেন এত ঘৃণা আপনার প্রতি? সবার আপনাকে ঘৃণা করার কারণও আলাদা করে জানাতে হবে, জবাবদিহি করতে হবে সবাইকে। সবাইকে নয় শ্যামাবতী, সবাই আমাকে ঘৃণা করুক, কিচ্ছু যায় আসে না আমার। কারণও জানতে চায় না তাদের ঘৃণার। কিন্তু তোমার ঘৃণার ব্যাপার আলাদা। আমি জানতে চাই আমাকে এত ঘৃণা করার কারণ কি। যদি না বলি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। অবাধ্য হওয়ার শাস্তিকেও ভয় পাই না আমি। আর আমার কারণই বা এত করে জানতে চাইছেন কেন? কারণ না জানলে তোমার চোখ মুখে ফুটে ওঠা এই ঘৃণার ছাপ মুছব কী করে? শ্যামলী হেসে ফেলে। বিদ্রূপের স্বরে দাঁতের দাঁত পিষে বলে, আমার ঘৃণা মুছতে চান আপনি? জানি না কেন এত কৃপা করছেন আমার উপর জমিদার বাবু, কিন্তু আপনার উদ্দেশ্য যদি আমার ঘৃণা মোচন করা হয়ে থাকে তাহলে বলবো এখানেই থেমে যান। আমি আপনাকে ঘৃণা করি, বছরের পর বছর ধরে পুষে এসেছি এই ঘৃণা। আমৃত্য ঘৃণা করব আপনাকে। আপনার কোনো মিষ্টি কথায় আমার হৃদয় পরিবর্তন হবে না আপনার প্রতি। অরণ্য থমকালো, বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো তার। শ্যামলীর বলা প্রত্যেকটি বাক্য তার বুকের বাম পাশে এক নতুন ভয়ের উদ্রেক করল। সে কি তার ভালোবাসার মানুষটাকে পেয়েও পাবে না কোনোদিন? তার সামনের মেয়েটা কি সেই ভালোবাসাময় দৃষ্টিতে তাকাবে না তার দিকে, যেভাবে শ্যামার আর অরণ্যের দিকে তাকানোর কথা? এটাই কি তার করা পাপের শাস্তি হতে চলেছে তাহলে? অরণ্যের বুক কেঁপে উঠল সেই অজানা আশঙ্কায়। শিথিল হলো শ্যামলীকে ধরে রাখা হাতের বন্ধনী। তার ভাবনার মাঝে শ্যামলী তার হাত ছুটিয়ে হাঁটা দেয় গ্রামের পথে। অরণ্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ সেখানে। ধাতস্থ হতে খেয়াল হয় শ্যামলী গ্রামের পথে অনেকটা এগিয়ে গেছে। সে তার চোখের কর্নিশে জমা হওয়া এক ফোঁটা জল মুছে দ্রুত কদমে তার পিছু হাঁটা ধরে। শ্যামলী ভেবেছিল এত শক্ত কথা বলার পর এই লোক তার দিকে চোখ তুলেও তাকাবেন না কখনো, কিন্তু তাকে অবাক করে দিয়ে অরণ্য আবারও আসে তার পিছু পিছু। শ্যামলী বিরক্ত হয়ে পেছনে ফিরে বলে, আবার কেন আমার পেছন পেছন আসছেন? আরও কিছু শোনা বাকি আছে আপনার? শ্যামাবতী অরণ্যের কথা মাঝপথে থামিয়ে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে শ্যামলী। সে তখন থেকে দেখছি শ্যামাবতী রাখছেন আমাকে। আমার নাম শ্যামলী, শ্যামাবতী নয়। অরণ্য সোজা সাপটা জবাব দেয়, তোমার নাম রানী ভিক্টোরিয়া হলেও আমার কিছু যায় আসে না। আমার জন্য তুমি শুধুই আমার শ্যামাবতী। আমি এই নামেই ডাকবো তোমাকে। আপনি কি নেশা করেছেন? সন্দেহের চোখে ওপর নিচ পর্যবেক্ষণ করতে করতে জিজ্ঞেস করে শ্যামলী অরণ্যকে। অরণ্য হেসে ফেলে এবার করেছি তো নেশা,
এক শ্যামকন্যার মায়ার নেশায় পড়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছি। এখন সেই নেশা দিন রাত একটু একটু করে শেষ করে দিচ্ছে আমাকে। সেই শ্যামকন্যাকে না পেলে মৃত্যু অবধারিত। শ্যামলী ফ্যাল করে তাকিয়ে থাকে। লোকটির কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না তার। অবশেষে বোঝার চেষ্টায় বিফল হয়ে বলে, যাই হোক, আপনি আমার পিছু আসা বন্ধ করুন, বলেই হাঁটা ধরে। অরণ্য দূরত্ব বজায় তার পিছু হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় জবাব দেয়, রাত হয়েছে। এমন জনমানবহীন রাস্তায় এই সময় যুবতী মেয়ের বাইরে থাকা নিরাপদ নয়। শ্যামলী বাঁকা হেসে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ওসব রাজকীয় চিন্তা ভাবনাগুলো আপনাদের মতো সুন্দর মানুষদের উপর বর্তায়। আমার মতো কালো মেয়েকে তো ঘরের সম্বন্ধী বানিয়ে আনলেও চোখ মুখ কুঁচকে তাকায়। মাথার চুল আগা আগা হতে নখের ডগা পর্যন্ত জরিপ করে মোটা অঙ্কের পণ চেয়ে বসে। পণ দিবে না বললে মুখের উপরে যা নয় তাই বলে যায়। সৌজন্যতা পাওয়ার যোগ্যতাও রাখি না আমরা। যেখানে দিনের ফকফকা আলোতে এই কালো চামড়ার কোনো চাহিদা নেই, সেখানে এই রাতের অন্ধকারে কেই বা তার মনোবাসনা পূর্ণ করবে আমাকে দিয়ে? আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না জমিদার বাবু, আপনি আপনার কাজে ফিরে যান। ভ্রু কুচকে তাকায় মেয়েটির দিকে। বিরক্ত মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এভাবে কথা বলো কেন সব সময়? কিভাবে কথা বলি? একটু বেশি সত্যি বলি, তাই না? সত্যি কথা আবার আপনাদের মতো মানুষের একটু তেতুই লাগে। অরণ্য ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যায়। জোরে একটা শ্বাস টেনে আশেপাশে তাকায়। নিশ্চিত হয় যে কেউ নেই। গ্রামের অর্ধেক মানুষ যাত্রাপালা দেখতে ব্যস্ত, আর বাকিরা ঘরে দৌড় তুলে দিয়েছে নিশ্চয়ই। অরণ্য শ্যামলীর হাত ধরে টান দিয়ে এক ঝটকায় তাকে বুকের সাথে মিশিয়ে নেয়, জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে গন্ধ নেয় তার শরীরে। শ্যামলী চমকে যায়। আসম্বিক পুরুষালী পক্ষের বেষ্টনীতে নিজেকে আবিষ্কার করতেই লজ্জায় গাল গরম হয়ে যায়। ঘাড়ের কাছে ওনার তপ্ত নিঃশ্বাস তার প্রতিটা লোমকূপে শিহরণ ছড়িয়ে দেয়। চোখ বুজে আসতে চায়। তার কিশোরী হৃদয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। তার শরীর কাঁপতে থাকে। তার বিস্ময়ের রেশ কাটতেই মুচড়ে করতে থাকে সে ছুটে আসার জন্য। অরণ্য মৃদু গলায় ধমক দেয়, এখন শুধু জড়িয়ে ধরেছি, আরেকবার নড়াচড়া করছে তো এরপর অন্য কিছু করে ফেলতে বাধ্য হব। কিন্তু যদি চাও আমি কিছু করি তাহলে আরেকবার নড়াচড়া করো শুধু, আর না চাইলে এভাবেই থাকো কিছুক্ষণ। মুহূর্তেই শান্ত হয়ে যায় শ্যামলী। এই লোকের কোনো বিশ্বাস নেই। যদি সত্যিই অন্য কিছু করে ফেলে। চোখ থেকে অভিমানী অশ্রুগুলো গড়িয়ে পড়ে। ফোপাতে জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? কিছু বোঝাতে চাইছি তোমাকে শ্যামাবতী। এক মুহূর্তের জন্য ভুলে যাও আমি কে, কি আমার পরিচয়। আমার তীব্র স্পন্দনগুলো একবার শোনার চেষ্টা করো। এই হৃৎপিণ্ডটাই আর পরিচয় হওয়া উচিত তোমার কাছে। এই প্রতিটা স্পন্দনের কারণ তুমি। আমার হৃদয়টাকে তুমি বোঝার চেষ্টা করো শ্যামাবতী। স্তব্ধ হয়ে যায় শ্যামাবতী। শ্যামলী কি বলছে এই লোক? তার নিজের হৃদস্পন্দন বেশ আমার এই মুহূর্তে। সে কিছু বোঝার অবস্থায় নেই। লোকটার কথা শুনে মনের অজান্তে অনুভব করার চেষ্টা করলো লোকটির হৃদস্পন্দন। উনি কি বলতে চাইছেন এই তীব্র স্পন্দনের কারণ সে? কখনো না। উনি নিশ্চয়ই মস্করা করছেন তার সাথে। অরণ্য ঘাড় থেকে মুখ তুলে এনে মুখোমুখি তাকায় তার দিকে। চোখোচোখি হয়ে যায় দুজনে। শ্যামলীর হৃদয় অজানা কারণে কেঁপে ওঠে সেই চোখের দৃষ্টিতে। কি যেন একটা আছে এই চোখের ভাষায়, যেটা সে বুঝে উঠতে পারছে না। তার ভাবনার মাঝেই অরণ্য মাথা নিচু করে তার কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে সে কথাটি যেটি সে শোনার জন্য কল্পনাও করেনি কখনো। তোমার মাথায় চুল হতে নখ পর্যন্ত পরখ করে তোমার কালো চামড়ার মূল্য নির্ধারণ করব না আমি। আমার কাছে অমূল্য তুমি। তথাকথিত রূপের মায়া আমার কোনো দিন ছিল না, কিন্তু তোমার শ্যামবর্ণের রূপ আমাকে আমার ভাবনার প্রতিবার মুগ্ধ করেছে। ভালোবাসি তোমাকে, তোমার অপূর্ণতাগুলোকে। আমার অপূর্ণতাগুলো মেনে নিয়ে একটু ভালোবাসবে আমায়, বিয়ে করবে আমাকে। বাকরুদ্ধ হয়ে যায় শ্যামলী। বুকের ধূপকুনিটা আর অসহ্যকর হয়ে উঠছে তার। কাঁপা কণ্ঠে মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে এলো, আপনি সত্যি একটা অসভ্য। বলে অরণ্যের বুকে ধাক্কা দিয়ে সর্বশক্তি দিয়ে ছুটে পালায় সে এখান থেকে। অরণ্য হাঁটু গেড়ে দু হাতে মুখ চেপে বসে। তোলপাড় তো তার ভেতরেও চলছে। নিজের অনুভূতির ঝড়টাকে শান্ত করার ব্যর্থ প্রয়াস করতে করতে নত কণ্ঠে স্বগতোক্তি করে সে, এভাবে বলতে চাইনি তোমাকে, এত জলদি না।
কিন্তু কি করব বলো, নিজের অনুভূতিগুলো তোমার কাছে আসলে বেপরোয়া হয়ে যায়, লাগাম টেনে রাখা দায় হয়ে পড়ে। তোমাকে আর আমার অনুভূতিগুলোকে ভুল বুঝো না শ্যামাবতী। বাড়ি ফিরেই নিজের ঘরের ছিটকিনি তুলে দেয় শ্যামলী। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। আজ মন খুলে কাঁদতে ইচ্ছে করছে তার। উত্তেজনা, উৎকণ্ঠা এবং অজানা সব মিশ্র অনুভূতির জোয়ারে অশান্ত হয়ে আছে তার মন। চোখ বন্ধ করলে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার দৃশ্যগুলো। কানে এখনো বাজছে প্রতিটি বাক্য। পাষাণ লোক, হৃদয়হীন শয়তান একটা, আমাকে বোকা ভেবে মস্করা করলেন, অসভ্যতামি করলেন। আপনি অনেক খারাপ। এভাবে মনের দ্বন্দ্বের মাঝে সময় কাটে তার। ভাবনা থেকে বেরিয়ে আসে বাবার কণ্ঠে, শ্যামলী মা, নির্মল ফিরে এসেছে, ভাত বেড়ে দিবি, আয়, তুইও খেয়ে নে, রাত তো অনেক হলো। শ্যামলীর টনক নড়ে এবার। সত্যি রাত হয়েছে অনেক। চোখ মুছে উঠে দাঁড়ায় সে, তারপর পা বাড়ায় রসোই ঘরের উদ্দেশ্যে। শান্তি নেই অরণ্যর মনেও। নিজের প্রিয় মানুষটাকে এত কাছ থেকে অনুভব করার পর কিভাবে শান্ত থাকা যায়? এক হাতের বাহু চোখের উপর ভাঁজ করে রেখে শটান হয়ে শুয়ে সে ভাবছে আজকের মুহূর্তগুলো। বুকের বাম পাশটা এখনো জোরে জোরে ধুকবুক করছে তার। শ্বাস প্রশ্বাস অসংলগ্ন। নিজের হাতগুলো চোখের সামনে মেলে ধরে তাকায় অরণ্য, যেখানে তার প্রিয় মানুষটার ছোঁয়ার রেশ এখনো অনুভব করতে পারছে সে। আর মনেই স্বগোক্তি করে সে। মা বলেছেন কাল তোমার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। আমি মানা করতে পারিনি শ্যামাবতী। আমিও তোমাকে নিজের করে চাই, যত দ্রুত সম্ভব। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার। এবার আমার হও শুধু। তোমার অভিমান ভাঙানোর সব দায়িত্ব আমার। ভালোবাসা দিয়ে মন জয় করে নিব তোমার। মনে মনে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনতে বুনতে উদ্ভ্রান্তের ন্যায় হেসে ফেলে অরণ্য। শান্তি নেই পুরনো জমিদার বাড়ির বাসিন্দাদের মাঝেও। এত রাতে অশান্ত পরিবেশ সেখানে। জমির তালুকদার ভাতের পাতে বড় মাছের টুকরো না দেখেই প্লেট সহ ছুঁড়ে মারে ঘরের একদিকে। গর্জে ওঠে, জিজ্ঞেস করে তার গিন্নি রমিলাকে, এসব কি চুনোপুটি রেঁধেছ? এসব খাবো এখন আমি? আর আমারও আফিমের ব্যবস্থা হয়নি কেন এখনো? খাবার ঘরে সবার মুখ মুখ মুহূর্তে থমথমে হয়ে যায়। রমিলা বানু ভাতের হাঁড়ি মাটিতে রেখে মুখ ঝামটা দিয়ে জবাব দেন, আপনি ভুইলা যাইতেছেন কেন কর্তা? এডি আমাকে পুরানো জমিদার বাড়ি, আর আপনিও পুরানা জমিদার। নামের জমিদার বংশ আমরা হন। আপনার কয়েলজার টুকরা পোলার পাঠানো মাস বাবদের খয়রাতে বাইসে আছি আমরা। ওই খয়রাতে এই চুনোপুটিই আসে। বড় মাছ প্রত্যেক দিন কই পাইবেন? আর আফিমের নেশা জমিদারি ব্যাপারও হন। এডিরে ভুইলা যান। আপনার ছেলেও তো আহ্লাদের খরচ পাঠায় না আপনার লাগে। আর কথায় কথায় এমন ভাত ছুঁইরা ফেলতে যায়েন না। কোনোদিন আপনার পোলা খয়রাত পাঠানো বন্ধ করলে এইটুকুনো নসিব হইব না কপালে। যত সব। রমিলা লজ্জায় অপমানে রক্তিম বর্ণ ধারণ করে জমির তালুকদারের মুখশ্রী। তার আরেক গিন্নি জমিলা পিড়ি পেতে বসতে বসতে মুখ বেরকিয়ে বলে ওঠেন, আপার উপর চিল্লায় লাভ আছে নি কর্তা? আপা তো ঠিকই কইছে। আপনি সারা জীবন আমাকে পোলাদের থেকেও ওই কাল্লা ডাইনির পোলারে ওপরে রাখছেন। এখন দেখেন বইরা বয়সে কেমন হাল করছে আপনার বংশের। নতুন বাড়ির দাসীরাও আমাকে থেকে ভালো অবস্থায় আছে এখন। রকম খেতে খেতে ফোড়ন কাটে। ঠিকই বলেছ মা, ওই বাড়ির দাসীরাও এর চেয়ে ভালো খাবার খায়। বাবা যদি আগে বুঝতো কে ভালো কে খারাপ, আমাদের দাসীদের চেয়েও খারাপ দিন আসতো না। রকনের সাথে সোর মেলায় তার সৎ ভাই রূপক। ঠিক বলেছ ভাই, আজকের কথাই ধরো। গ্রামে এত বড় আয়োজন হয়েছে, অন্তত সৌজন্যতার খাতির হলেও বাবাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা উচিত ছিল। জমিদার বংশের মুরব্বী তিনি, অথচ দেখো কি হলো। শুনলাম সে তার ডাইনি মাকে মধ্যমণি হিসেবে নিয়ে গেছে এক গ্রামের মানুষের সামনে। বাবাকে বা আমাদের একবার যেতে পর্যন্ত বলেনি। এখন তো আশেপাশের গ্রামের মানুষ পর্যন্ত কাল থেকে আমাদের অবস্থা নিয়ে মুখরোচক গল্প সাজিয়ে মুখ টিপে হাসবে। আমাদের স্থান এখন অন্দরমহলের মহিলা মানুষ থেকেও নিচে। আরেক ভাই রুবেল বলে ওঠে, ডাইনির ছেলে তো ডাইনির পক্ষেই থাকবে। একেবারে ডাইনির ছেলের মতোই কাজ করেছে। আমি তো অনেক আগে থেকেই জানতাম এমন দিন আসবে আমাদের। কিন্তু তবুও বাবার চোখে আমাদের চেয়েও ওই ডাইনির ছেলে বেশি গুণবান ছিল। এবার বুঝো কত গুণ তার।
নিজের পরিবারকে ঘরছাড়া করেছে। আমাদের না হয় সে আপন হিসেবে কখনো গণ্য করেনি কখনো, কিন্তু বাবা তো ওকে সবসময় মাথায় করে রেখেছিল। বাবাকেও ছাড় দেয়নি সেই নিমক হারাম। তাই বাবার অবস্থা দেখলে নিজেদের জন্য একটু কম খারাপ লাগে। জমির তালুকদার সশব্দে হাতের কাছের পিতলের গ্লাস ছুঁড়ে ফেলে ছেলেদের দিকে। এবার চুপ হয়ে যায় সকলে। হ্যাঁ বলো বলো, চুপ হলে কেন তোমরা মা ছেলেরা সবাই মিলে আমাকে আমার ভুলগুলো এভাবে মনে করিয়ে দাও। কিন্তু এসব বলে আমার ওপর মনের ঝাল মিটলেও লাভ কিছুই হবে না। জোরে জোরে শ্বাস টানে জমির তালুকদার। তাতে দাঁত চিপে পিষে আবার বলে ওঠে, আমি যেমন উপরে তুলতে জানি তেমনি নিচে ছুঁড়ে ফেলতেও জানি। পাখা গজিয়েছে খুব নেমো খারামের। নজর রাখ প্রতিটা গতিবিধির উপর। সুযোগ পেলে আমিও বুঝে দেব যে চুল দাড়িতে এমনি এমনি পাক ধরেনি আমার। এমন শাস্তি দেব তাকে যেন আজন্ম মনে থাকে। পরিমল মাস্টারকে থাকার জন্য বাসস্থান সড়ক 2 রুমে টিনের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে এক ঘরে তার বাবা আর ভাই থাকে, আরেকটা ঘরে সে। শ্যামলীর মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যান। ঘরের একমাত্র মেয়ে হিসেবে ঘরের কাজকর্ম সব তাকেই সামলাতে হয়। ভোরবেলা উঠেই বাবার পাঠশালা যাওয়ার আগে তার জন্য জল খাবার তৈরি করা, খুপড়ি থেকে হাঁস মুরগিগুলোকে উন্মুক্ত করে সেগুলো খেতে দেওয়া, তারপর পুকুর পাড় থেকে কাপড় কেচে আনা, পাতিল মেজে আনা, সারাদিনের পানি মজুত করে রাখা ইত্যাদি সব সে বাবা যাওয়ার আগে সেরে ফেলে। কারণ বাবার পর ভাইও হাটে চলে যায় আর সে একা হয়ে পড়ে। তখন সে বাড়ির বাইরে বেরোয় না। রসোই ঘরটা মূল বাড়ির সাথে লাগানো বিধায় তাকে আর রান্নার কাজেও বেরোতে হয় না। দুপুরে বাবা ফিরে আসলে তখন সে বাবাকে খাইয়ে গোসল করতে যায় পুকুর পাড়ে। বাড়ির অনেকটা কাছেই পুকুর পাড় হওয়ায় বেশ সুবিধা হয়েছে তার। আজও তেমনি বাবার খাওয়া শেষ হওয়ার পর সে গোসল করতে গিয়েছিল। গ্রীষ্মের গরমে ভর দুপুরে রোদ মাথায় কেউ বের হয় না। সবাই ভাত ঘুম নিতে ব্যস্ত থাকে। শ্যামলীর এই সময়টা যথার্থ মনে হয় আপন মনে পুকুরের ঠান্ডা পানিতে সাঁতার কাটার জন্য। চুলের বিনুনি খুলে বেশ কয়েকটা ডুব দিয়ে মাথায় গামছা পেঁচিয়ে শুকনো শাড়িটা ভেজা কাপড়ের উপরে জড়িয়ে উঠে আসে সে। মিনিট 15 সময় লেগেছিল হয়তো তার। বাড়ির কাছে আসতেই সামনের ঘর থেকে কথাবার্তার আওয়াজ শোনা গেল। বাড়িতে অতিথি এসেছে নাকি? আসতেই পারে, মাস্টার হিসেবে বেশ সম্মান তার বাবার। এই দুদিনে গ্রামের অনেকেই এসে আলাপ করে গিয়েছে। এসব ভেবে শ্যামলী আর সামনের ঘরে গেল না। রসোই ঘরের দরজা দিয়ে নিজের ঘরে এসে চটপট ভেজা কাপড় পাল্টাতে লাগলো। তার ঘর থেকে পাশের ঘরের কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে। শ্যামলী শাড়ি পরতে পরতে বোঝার চেষ্টা করলো কি কথা হচ্ছে। বাবার সহস্য কণ্ঠস্বর ভেসে আসে তার কানে, আপা আপনার ছেলে কিন্তু তখন আমাকে অনেক জ্বালিয়েছে। তারপর এক মহিলা কণ্ঠের আওয়াজ, আমাকেও কি কম জ্বালিয়েছে বলুন ভাই? আপনি তো জানেনই কত অবাধ্য ছিল ও। কিছু করতে ইচ্ছে হলে করেই ছাড়বে। তাকে শত চেষ্টা করেও থামাতে পারে না কেউ। কম বকিনি আমি ওকে। আপনাকে বলেও কয়েকবার শাসন করিয়েছি, কোনো লাভ হয়নি। তারপর ভেসে হলো এক পুরুষ কণ্ঠ, যা তার কাছে অতি পরিচিত ঠেকল কেন যেন। আহ মা, আবার এসব কথা আসছে কেন? আবার তার বাবার কণ্ঠে ভেসে আসে, কেন আসবে না এসব কথা? আমি তো এসব বেশ রসিয়ে আলাপ করি। তোমার মতো একখানা পাজি ছেলেকে পড়িয়েছি। লেখাপড়ায় তুখোর মেধাবী, কিন্তু দুষ্টুমিতেও জুড়ি ছিল না তোমার। তোমাকে জীবনে একবার পেটানোর খুব ইচ্ছে ছিল। মানে একদিন একটা ছুতো ধরে হাতে মাত্র একটা বাড়ি দিয়েছিলাম। তারপর আমার দিকে এভাবে তাকিয়েছিলে যেন আমাকে পারলে সেখানেই না পুঁতে ফেলো। তারপর ভেসে আসে হাসাহাসির শব্দ। বাবার কোনো পুরানো ছাত্র এসেছে, যেতটুকু বুঝলো সে এই পর্যন্ত শুনে। শ্যামলী শাড়ি পাল্টে ভেজা কাপড় বালতিতে রেখে চুল ছেড়েছে মাত্র, তখনই বাবার হাঁক পড়ে পাশের ঘর থেকে, শ্যামলী মা এসেছিস? বাড়িতে দুজন অতিথি এসেছে, এখানে এসে পানি দিয়ে যা, তারপর চা মিষ্টির ব্যবস্থা কর তাদের জন্য। আসছি বাবা। শ্যামলী কোনো মতে মাথায় ঘুমটা টেনে রসোই ঘরে গিয়ে 2 গ্লাস পানি নিয়ে এগিয়ে গেল পাশের ঘর চৌকির কাছে। দৃষ্টি নিচু করে অতিথিদের একজনের দিকে পানির গ্লাসে এগিয়ে দিতে একটি পুরুষালী হাত তা গ্রহণ করে বলল, ধন্যবাদ।
চকিতে মুখ তুলে তাকায় শ্যামলী সেই পরিচিত কণ্ঠের অধিকারীর দিকে। একটা নীল রঙের পাঞ্জাবি পরে আছেন তিনি। গ্লাসের পানিতে তার গোলাপি ঠোঁট দিয়ে চুমুক দিতে দিতে মায়াবী চোখের দৃষ্টিতে সোজা তাকিয়ে আছেন তিনি তার দিকে। অরণ্য তালুকদার তার সেই দুষ্টু চাহনির দিকে তাকাতেই এক এক করে কাল রাতের স্মৃতির দৃশ্যপটগুলো ভেসে উঠতে থাকে তার চোখের সামনে। সাথে সাথে শুরু হয়ে যায় বুকের সেই অসহ্য ধুকপুকুনিটা। হাত পা অসাড় হতে শুরু করে তার। বেসামাল অবস্থায় তার হাতে ধরে রাখা অন্য গ্লাসটা পড়ে যেতে নিলে খপ করে তার ছোট হাতটা তার বড় হাত দিয়ে ধরে ফেলেন অরণ্য। তারপর ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেশ ধরে ছোট্ট করে বললেন, সামলে নাও, পড়ে যাবে। শ্যামল একটা ঘোরের মধ্যে চলে যায় যেন। ঘোর কাটে যখন অরণ্য হুট করে তার হাতটা ছেড়ে দিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আবার গ্লাসের পানিতে চুমুক দিতে থাকে, যেন এতক্ষণ কিছুই হয়নি এখানে। ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল যে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল সে। তারপর বাবার কণ্ঠে কানে আসতেই নিজেকে সামলে দাঁড়িয়ে পড়ে সে। পাশের মহিলাটির দিকে পানির গ্লাস পাড়িয়ে দিতে দিতে শুনতে পায়, শ্যামলী মা, এটাই হচ্ছে আমার ছাত্র অরণ্য, যার কথা আগে বলেছি তোকে। আর উনি হচ্ছেন তার মা, আমার বোনের মতো তিনি। এক সময় প্রয়োজনে অনেক সাহায্য করেছেন আমাকে। আজ অনেক বছর পর দেখা হয়েছে। যা ওদের জন্য চা মিষ্টির ব্যবস্থা কর জলদি। শ্যামলীর বাবার কথা শুনে চারুলতার পা ছুতে নিলে তিনি তার হাত টেনে পাশে বসিয়ে দিয়ে বলে ওঠেন, মাস্টার সাহেব, চা মিষ্টি পরে হবে, আগে আপনার মেয়েকে দেখি দু চোখ ভরে। কাল রাতে যাত্রাপালায় দেখা হয়েছিল। ভেবেছিলাম যাত্রাপালা শেষে আলাপ করব, কিন্তু সে নাকি তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল, তাই আর আলাপ হয়ে ওঠেনি। একটাই মেয়ে আপনার? জি আপা, মেয়ে একটাই। শ্যামলী চুপচাপ মাথা নিচু করে থাকে। চারুলতা শ্যামলের থুতনিতে হাত বুলিয়ে বলেন, ভারী মিষ্টি মেয়ে আপনার। তা বিয়ে শাদী নিয়ে ভেবেছেন? পরিমল মাস্টার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, না ভেবে কেমনে থাকি আপা, যুবতী মেয়ের বাবা আমি। কয়েক বছর ধরে বিয়ের সম্বন্ধ খোঁজার চেষ্টা করছি। আর স্বাভাবিকভাবে অনেক টাকা পণ চায় ছেলে পক্ষ, সাথে অনেক জিনিসপত্র আর সোনার গয়না করিয়ে দিতে হবে। আমার সামর্থ্য না থাকলেও একটা মাত্র মেয়ে আমার, ধার দেনা করে হলেও ওকে ওর সংসার বুঝিয়ে দিতে চাই আমি। কিন্তু মেয়ে আমার এই জিনিসটা একদম মানতে নারাজ, যে আমি ধার দেনা করে তার বিয়ের পণ জোগাড় করব। গো ধরেছে পণ দিয়ে বিয়ে করতে হলে করবে না। শত বুঝিয়েও রাজি করাতে পারিনি মেয়েকে। বুঝলেনই তো, মা মরা মেয়ে, একমাত্র মেয়ে আমার। ছোট থেকে মায়ের কমতি অনুভব না হওয়ার জন্য অনেক আদরে বড় করেছি আমি ওকে। সাধ্যমতো লেখাপড়ার ইচ্ছেটাও পূরণ করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। কখনো একটা জোরে ধমক পর্যন্ত দেয়নি। ওর জীবনে জোর খাটানোর অভ্যাসটা আমার নেই বললেই চলে। তাই অগত্যা নতি স্বীকার করতে হলো মেয়ের জেদের কাছে। কিন্তু ওর বিয়ে নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছি। ওর সমবয়সী মেয়ে সবগুলো বিয়ে হয়ে গেছে। ওরটা নিয়ে তাই আমি আরও বেশি চিন্তিত। গ্রামের মানুষদের তো চেনেন, যুবতী মেয়ের বিয়ে না হলে হাজার রকম কানাঘোষা শুরু হয়। আমি কতদিন ওকে মানুষের তিক্ত কথা থেকে বাঁচাতে পারবো? তাই একটা সুপাত্র খোঁজার চেষ্টা করছি, যে মেয়ের মন মতো হবে, পেলে তার হাতে তুলে দেব। অরণ্য মনে মনে বেশ খুশি হলো। অনেক ভালো করেছো শ্যামাবতী, ভাগ্যিস অন্য কারো বউরূপে দেখা দাওনি। খুব জোর বাঁচা বেঁচে গেছি। এটা রীতিমতো দুঃস্বপ্ন আমার জন্য। চারুলতা এবার ইতস্ততভাবে বলা শুরু করলো সেই কথাটা যে এতক্ষণ তুলতে সংকোচ বোধ করছিল। আসলে ভাই, আমি আজকে এখানে একটা গুরুত্বপূর্ণ আর্জি নিয়ে এসেছি। আগে ভাগেই বলে রাখছি, কিছু মনে করবেন না আমার কথায়। আমরা আমাদের কথা বলেই চলে যাব। আপনারা পরে বিষয়টা ভেবে যেই উত্তর দিবেন সেটাই আমরা মেনে নেব। শ্যামলী চোখের কোণা দিয়ে পরখ করে চারুলতাকে। পরিমল মাস্টারও তার চেয়ারে শটান হয়ে বসে শান্ত কণ্ঠে বলেন, নির্দ্বিধায় বলতে পারেন আপা, আপনার কথায় আমি কিছু মনে করব না। আমি জানি আপনি গুরুত্বপূর্ণ কিছু না হলে এভাবে বলতেন না কখনো। চারুলতা স্বস্তি পায় খানিকটা। আসলে ব্যাপারটা এতটাও জটিল নয়। আপনার মেয়েকে কালকে দেখে আমার ভালো লেগে গিয়েছিল। আমি এখানে আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাইতে এসেছি। আমাদের কোনো দাবি নেই, শুধু আপনার মেয়েটা দিলেই হবে। চারুলতার কথাটা শেষ হওয়ার পরেই
যেন পিনপতন নীরবতা নেমে আসে ঘর জুড়ে। শ্যামলী মাথা তুলে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে চারুলতার পানে। ঘটনার আসম্বিকতায় বাকরুদ্ধ হয়ে যায় সে। পরিমল মাস্টারের অভিব্যক্তিও গম্ভীর রূপ ধারণ করেছে এই মুহূর্তে। কথাটা তাকেও কম অবাক করেনি। অরণ্যের মতো সুদর্শন এবং সক্ষম পুরুষ অনায়াসে বেশ ভালো ঘরের মেয়ে বিয়ে করতে পারে, সেখানে সে তার মেয়েকে চাইবে কেন? সে অবগত রেশ ধরেই জিজ্ঞেস করেন তিনি। এ ব্যাপারে অরণ্য মত দিয়েছে। চারুলতা সহাস্য প্রতি উত্তর করে, ওর মত না থাকলে ওকে এখানে নিজের সাথে বিয়ের প্রস্তাব দেওয়ার সাধ্য আমার কাছে আছে নাকি? আমাদের দুজনেরই বেশ পছন্দ আপনার মেয়ে। শ্যামলী এবার আতঙ্কিত দৃষ্টিতে অরণ্যর দিকে ফিরে তাকায়। সে ভেবেছিল লোকটা তার সাথে মজা করার জন্য ওসব বলেছিল কাল রাতে। তাহলে এসবের মানে কি? উনি সত্যি বিয়ে করতে চান না তাকে? যাই হোক, তার দ্বারা এই বিয়ে করা অসম্ভব। অরণ্য একবারও তাকালো না শ্যামলীর সরাসরি দৃষ্টির দিকে। সে এক মনে এখনো পানির গ্লাসে চুমুক দিয়ে দিয়ে একটু একটু করে পানি খাচ্ছে। ভাবখানা এমন যেন পানি নয়, রাজা বাদশাদের আমলের সুরা পান করছেন। আর এখানে যেসব কথা হচ্ছে সেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সে রাগ হলো শ্যামলী লোকটার এমন শান্ত অভিব্যক্তি দেখে। আবার তার বাবার কণ্ঠ ভেসে আসে তার কানে। তবুও আমি একবার তোমার মুখ থেকে মতামত জানতে চাই অরণ্য। তোমার মতামত কি আমার মেয়েকে বিয়ে করার ব্যাপারে? অরণ্য জবাব দেওয়ার জন্য মুখ খোলার আগে শ্যামলী দাঁড়িয়ে পড়ে। মাথার ঘোমটা খসে পড়ে, তার লম্বা খোলা চুলগুলো দৃশ্যমান হয়। শ্যামলী দাঁড়িয়ে কাট গলায় জবাব দেয়, ওনার মতামত আর যাই হোক বাবা, আমার মতামতটা শুনে রাখো। আমি মরে যাব, তবু ওনাকে বিয়ে করব না। বলেই এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে যায়। চারুলতা এবং পরিমল মাস্টার দুজনে অবাক হয়ে যায় ঘটনার আসম্বিকতায়। অবাক হয় না অরণ্য শুধু। সে তার হাতের গ্লাসটা একপাশে সরিয়ে রেখে উঠে দাঁড়িয়ে বলে, আপনারা নিজেদের মাঝে কথা বলুন, ওর সাথে আমি কথা বলে আসছি। বলে সেও বেরিয়ে পড়ে শ্যামলীর পিছু পিছু। শ্যামলীর মন অশান্ত এই মুহূর্তে। লোকটা এভাবে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবেন কল্পনায় আসেনি তার। রাগের মাথায় বড় বড় কদম ফেলে দিক বিদিক ভুলে হাঁটছিল সে। আর তার রাগ আরও খানিকটা বাড়িয়ে দিয়ে সে বেহায়া লোকটাও দূরত্ব বজায় রেখে চুপচাপ হাঁটছেন তার পিছু পিছু। রাগে বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। লোকটা কিছু বলছেও না, পিছুও ছাড়ছে না। কতক্ষণ সহ্য করবে এই অস্বস্তিকর পরিবেশ? হুট করে পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে পড়ল শ্যামলী। পুকুর পাড়ে সুপারি গাছের সাথে হেলান দিয়ে ফিরে দাঁড়ালো অরণ্যর মুখোমুখি। তারপর চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করলো অরণ্যকে, আপনার সমস্যাটা কি বলবেন? আমি বারবার করে বলছি ঘৃণা করি আমি আপনাকে, তবু এভাবে হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলেন। আবার এখন মুখের ওপর মানা করে এলাম আপনার প্রস্তাবকে, তবু আমার পিছু পিছু আসছেন কেন? সত্যি করে বলুন তো, উদ্দেশ্য কি আপনার? আমার বাবার না কারি জমি জমা আছে, না আছে আমার অঢেল রূপ লাবণ্য, বয়সও বেশি। আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না আপনার এভাবে আমাকে বিয়ে করার প্রস্তাব দেওয়ার। আপনি ঠিক কী করতে চাইছেন আমার সাথে? শ্যামলী থেমে যাওয়াতে অরণ্য দাঁড়িয়ে পড়ে। শ্যামলী সদ্য গোসল করে আসায় ভেজা চুলগুলো এখনো ভেজা। ভেজা চুলের পানি লেগে শাড়ির অনেকাংশ ভিজে উঠেছে। অবাধ্য দৃষ্টি না চাইতেও তাকে অবলোকন করছে বারবার। পুকুর পাড়ের মৃদু শীতল বাতাস বারবার আছড়ে পড়ছে তার চোখে মুখে। থেকে থেকে মেয়েটার ভেজা ও বিন্যস্ত খোলা চুলগুলো নড়ে চড়ে উঠছে। এই মুহূর্তে তাকে এক অন্যরকম স্নিগ্ধ দেখাচ্ছে, যা অরণ্য হৃদয়ের অনুভূতির অনলকে আরও খানিকটা উস্কে দিচ্ছে বারবার। খুব করে ইচ্ছে হলো তাদের মধ্যকার এই দূরত্ব এক পা দুপা করে ঘুচিয়ে দিয়ে মেয়েটির এক গোছা অবিনপ্ত চুল কানের পিঠে গুজে দিতে, তার ভেজা চুলগুলো একবার ছুঁয়ে দিতে, একবার চুলে মুখ গুজে তার স্নিগ্ধতায় হারিয়ে যেতে। কিন্তু এসবের কোনোটাই করল না। তার মনোবাসনাকে সে শক্ত করে লাগাম টেনে রাখল। কাল রাতে এমনিতেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ভয় পাইয়ে দিয়েছিল সে। অরণ্য শ্যামলীর সামনাসামনি একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায়। দুজনের মাঝে বেশ কয়েক কদমের দূরত্ব, তবে একজন আরেকজনকে স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছে। বাতাসের ঝাপটায় অরণ্যের এলোমেলো চুলগুলো তার কপালের কাছে খেলা করতে লাগলো, যা সে বারবার হাত গলিয়ে কপাল থেকে
টেলে দিচ্ছে। শ্যামলী চোখ সরিয়ে নেয়। লোকটার দেখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না কেন যেন। তার কিশোরী মনটা এলোমেলো হতে থাকে অজানা কারণে। অরণ্য বুকে দু হাত গুজে দিয়ে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, তোমার কি মনে হয় আমার যদি তোমার ক্ষতি করার ইচ্ছে থাকলে তাহলে আমার এর জন্য তোমার বিয়ের নাটক করার প্রয়োজন আছে? জমিদার অরণ্য তালুকদারকে এতটা ফেলনা মনে করো তুমি? শ্যামলী চমকে ওঠে তাকে অরণ্যর দিকে। ভ্রু কুঁচকে বলে ওঠে, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি সত্যি আমাকে বিয়ে করতে চান? কিন্তু কেন? তোমার এই কেন এর জবাব আমি কালকেই দিয়েছি তোমাকে। ওসব কথা বিশ্বাস করতে বলছেন আমাকে? অবশ্যই বলছি। আমি জানি তোমার চোখে আমি খারাপ, কিন্তু এই খারাপ হওয়ার কারণে আমার মিথ্যার আশ্রয় নেওয়ার কখনো প্রয়োজন পড়েনি। আমি কখনোই কারোর সাথে ভালো সাজার চেষ্টা করিনি। আমার যখন যা ভালো মনে হয়েছে তাই করেছি আমি। তাই আমি মিথ্যা বলে কাউকে ফাঁসিয়েছি এমন নজির অন্তত তুমি আমাকে দেখাতে পারবে না। আমার কথা তুমি এক বাক্যে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে ভালোবাসি এবং আমার স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। ধক করে উঠল শ্যামলীর বুকের বাম পাশটা। আবার শুরু হলো সেই অসহ্য তীব্র ধূপপুকুনি। লজ্জায় লাল গাল গরম হয়ে যায় তার। এই লোকটা এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে এসব কথা কিভাবে বলে ফেলেন? ওনার কি একটুও লজ্জা লাগে না? বেহায় অসভ্য লোক। শ্যামলী লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। অরণ্য ঠোঁটের কোণের হাসির রেখা প্রশস্ত হলো তার প্রেয়সীর চোখ মুখে লাজুক অভিব্যক্তি দেখে। শ্যামাকে শুধু এই রূপেই মানায় অরণ্যের সামনে। মেয়েটার অভিমানটুকু ভেঙে গুড়িয়ে দিতে পারলেই সে পুরোপুরি তার শ্যামা হয়ে উঠবে। অরণ্য এবার শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, এবার বলবে? শ্যামলী তার ভাবনা থেকে বেরিয়ে মহাবিষ্ট কণ্ঠে জবাব দেয়, কি বলবো? এত কেন আপত্তি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে? এত ঘৃণা কেন আমার প্রতি? এবার পুরোপুরি হুঁশ ফিরে তার। কিছুক্ষণের জন্য মহাবিষ্ট হয়ে এই লোকটার দেওয়া তার জীবনের অন্ধকার দিনগুলো ভুলতে বসেছিল সে প্রায়। আবার চোখ মুখ শক্ত করে জবাব দেয়, সবারই আপনাকে ঘৃণা করার যথেষ্ট কারণ রয়েছে। আমি শুধু তোমারটা জানতে চাই। অরণ্য সোজা সাপটা জবাব। শ্যামা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে অরণ্যর শান্ত দৃষ্টির দিকে। তারপর চোখ নামিয়ে নেয়। দৃষ্টি নিচু করে জোরে শ্বাস টেনে মনে মনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে কথাগুলো। নিজের মনের ব্যথাগুলো খুলে বলতে বরাবরই কাঁচা সে। মনের সব ব্যথা নিজের মধ্যে চেপে রাখতে অভ্যস্ত সে। কিন্তু আজ তো এই লোকের কাছে না বললেই নয়। তার তো জানা উচিত অন্তত। সে শান্ত কণ্ঠে বলা শুরু করে, আপনি জানেন কিনা এই ব্যাপারে? জানি না। আমি মায়ের গর্ভাবস্থায় থাকাকালীন আমার মায়ের স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছিল। গঞ্জের ডাক্তার দেখিয়েও তেমন লাভ হয়নি। দুর্বল অবস্থায় দেখে বাবা গর্ভাবস্থার শেষ মাসগুলোতে মায়ের পাশে থাকতে চেয়েছিলেন, যাতে অবস্থা বেগতিক হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন তাকে। এজন্য আপনার বাবার কাছে 2 মাস ছুটিও চেয়েছিলেন তিনি, সাথে অগ্রিম কিছু ভাতা। কিন্তু আপনার বাবা ছুটি বা সাহায্য তো দূরের কথা, উল্টো বলেছিলেন বাবা আপনাকে পড়াতে না গেলে অন্য মাস্টার রাখবেন তিনি। বাবা তখনও পাঠশালায় চাকরি করতেন না। কয়েক ঘরে ছাত্র পড়িয়ে আমাদের সংসার চলতো। এর মধ্যে আপনাকে পড়ানোর মাইনে ছিল সবচেয়ে বেশি। তাই টাকার প্রয়োজনে এই কাজটা তিনি বাদ দিতে পারেননি। অগত্যা মাকে দাদি আর ভাইয়ের কাছে রেখে রোজ 1 গ্রাম পথ পাড়ি দিয়ে আপনাকে পড়াতে যেতে হতো। ফলাফল কি হলো? আমাকে জন্ম দেওয়ার সময় বাবা উপস্থিত ছিলেন না বাড়িতে। আমাকে জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মায়ের মৃত্যু হয়। আমি জানি এটাতে সরাসরি আপনার কোনো দোষ নেই, কিন্তু ছোট থেকে আশেপাশে সবার মায়ের শাসন ভালোবাসা দেখে ভাইয়ের কাছে মায়ের রেখে যাওয়া স্মৃতিগুলো শুনতে শুনতে না চাইতেও এক চাপা অভিমানের সৃষ্টি হয় আমার আপনাদের বংশের প্রতি। আমি এই ভাবনা থেকে কখনো বেরোতে পারি না যে হয়তো সব কিছু অন্যরকমভাবে হতে পারত। আপনার বাবা যদি আমার বাবার প্রতি একটু সদয় হতেন, বাবা যদি মায়ের পাশে থাকতেন মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, তাহলে হয়তো আমি এভাবে মায়ের আদর ছাড়া বড় হতাম না। আমার অভিমানটা ছোট থেকেই আপনার প্রতি, এই জমিদার বংশের প্রতি। এজন্যই কি? শুধু এজন্যই না, এটা শুধু আমার শৈশবের অভিমান মাত্র, যেটা আমি এখনো ভুলতে পারিনি।
এবার আমার রাগ আর ঘৃণার কারণ বলবো আপনাকে। অরণ্য নিশ্চুপ হয়ে যায়, গম্ভীর অভিব্যক্তি নিয়ে অপেক্ষা করতে থাকে পরের কথাগুলো শোনান। যেমনই বলতে থাকে, জন্মের সময় মাকে খেয়েছি বলে ছোট থেকে শুনে আসছি আমি অপয়া, অলক্ষী। যে ঘরে যাব সেই ঘর শেষ করে দেব নাকি? তার ওপর গায়ের রং কালো হওয়ায় ছোট থেকে কথা শুনে আসছি আমার নাকি কখনো বিয়েও হবে না। সমবয়সী ছেলে মেয়েরা আমার গায়ের রং নিয়ে অনেক হাসি ঠাট্টা করত। আমাদের এলাকায় আমার কোনো খেলার সাথী পর্যন্ত ছিল না, কিন্তু এই সব ভুলে থাকারও একটা স্থান খুঁজে পেয়েছিলাম আমি, আর সেটা হলো পাঠশালা। বাবা আমাকে নিজের সাথে করে যখন পাঠশালা নিয়ে যেতে শুরু করেন তখন আমি অনেক খুশি ছিলাম। লেখাপড়া করতে ভালো লাগতো আমার। এটা নিয়ে ব্যস্ত থাকলে কারো কটু কথা মনে আসতো না আমার। আর পাঠশালাতেই খুঁজে পেয়েছিলাম আমি আমার প্রথম সখীকে, পুষ্পা। পাঠশালায় আমাদের শ্রেণীতে আমি ছাড়া একটাই মেয়ে ছিল, সে তাই আমাদের বন্ধুত্ব ছিল অনেক গভীর। আমরা দুজনে মিলে ম্যাট্রিক পর্যন্ত একসাথে পড়ার স্বপ্ন দেখতাম। পুষ্পার বাবা গ্রামের বড় ঘরের একমাত্র মেয়ে ছিল। তার বাবাও তার লেখাপড়ার ইচ্ছায় সম্মতি দিয়েছিলেন। কিন্তু কি হলো জানেন? 3 বছর আগে হঠাৎ করেই আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। গ্রামের বিঘার পর বিঘা জমি আপনার দখলে যেতে লাগলো। জমিদারি আপনার দখলে যাওয়ার পর হঠাৎ করে পাঠশালা বন্ধ হয়ে যায়, সাথে আমার একমাত্র স্বপ্নটাও। আমার স্বপ্ন আমার বেঁচে থাকার অবলম্বন ছিল। ভেবেছিলাম বিয়ে না হলে অন্তত লেখাপড়াটুকু কাজে লাগিয়ে একটা কিছু করব। কিন্তু আমার সেটুকু অবলম্বনও কেড়ে নিলেন আপনি। আর শুধু কি আমি ভুক্তভোগী, আমার বাবাও নিজের এত বছরের প্রিয় চাকরিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। ওনাকে আমি গত 3 বছরে কখনো মন খুলে হাসতে দেখিনি, সবসময় উদাস দেখেছি। ভাই তাও হাটে মুদির দোকান দিয়েছিল বলে আমাদের না খেয়ে মরতে হয়নি। কিন্তু আমার পরিবারকে আপনি 3 বছর আগেই ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। যাক, আমরা তো তাও ভালো ছিলাম। পুষ্পাদের পরিবারে কি হয়েছিল জানেন? আপনার লোকেরা তাদের ফসলের জমি পুড়িয়ে দিয়েছিল রাতের আধারে। তারপর সেই ক্ষতিপূরণ করার জন্য চড়া সুদে জমি বন্ধক রাখতে হয়েছিল আপনার কাছে। এরপর সেই দেনা শোধ করতে না পারায় ওদের পরিবার সব পথে বসেছিল। ওদের পরিবারের দুর্দশার কারণ আপনি। আর সেই দুর্দশাগ্রস্ত অবস্থায় পুষ্পাকে কোনো রকমে বিয়ে করে বিদায় করে ওদের পরিবার। এরপর আমার কখনো পুষ্পার সাথে দেখা হয়নি। কোথায় আছে ও সেটাও জানি না। একসাথে আমি আমার স্বপ্ন এবং সাথী দুটোই হারালাম। বাবাকে এজন্যই আমি ধার দেনা করতে দেই না। আমাদের অবস্থা তো পুষ্পাদের চেয়েও খারাপ। না জানি বাবাকে এই বয়সে কেমন দিন দেখতে হয় এই ভয়ে। কিন্তু সবচেয়ে ভয় কখন পেয়েছি জানেন? শালু আপার লাশ দেখে। ওনার বাবাও দেনায় পড়ে ওনাকে কোনো ধনী বণিকের সাথে বিয়ে দিয়েছিলেন। ওনার বিয়ের বছর ঘুরতেই শীতল পাটিতে করে লাশ এসেছিল তাদের বাড়িতে। সারা গ্রামের মানুষ দেখতে গিয়েছিল। শুনেছি যে বুড়ো বণিকের সাথে বিয়ে হয়েছিল তার আগের ঘরের আপার বয়সী ছেলে মেয়ে পর্যন্ত আছে। তারাই নাকি মারধর করতো আপাকে। আপার লাশের পেট ফোলা ছিল। 6-7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। পেটে আঘাত লেগে রক্তক্ষরণে মৃত্যু হয়েছিল তার। কেউ নাকি ডাক্তার পর্যন্ত ডাকেনি। আমার এখনো ভয়ে ভয়ে কাটা দেয় ভাবলে। এরপর থেকে আমার পুষ্পাটার জন্য অনেক চিন্তা হয়। না জানি সে কোথায় আছে। সেও হয়তো অনেক কষ্টে আছে। তার লাশটাও না এভাবেই ফিরে আসে কোনোদিন। আর এতগুলো জীবন ধ্বংসের কারণ শুধুই আপনি। আপনার করা কাজগুলো কত মানুষের জীবনে সারা জীবনের জন্য ক্ষত সৃষ্টি করেছে আপনি ভাবতে পারেন? এবার বলুন, আমাদের রাগ, আমাদের ঘৃণা জায়েজ কিনা? আপনার এই হঠাৎ ভালো মানুষ সাজা এজন্যই আমাদের আরও বেশি পীড়া দেয়। মনে হয় উপহাস করছেন আমাদের মনের ক্ষতগুলোর ওপর। এত আঘাত দেওয়ার পর যখন আমাদের আপনাকে ঘৃণা করার অধিকার নেই কেন? কারণ আপনি শুধরে গেছেন, ভালো মানুষ হয়ে গেছেন। আপনার ভালো মানুষই তাহলে পারবে আমাদের আগের দিনগুলো ফিরিয়ে দিতে? পারবে মৃত মানুষগুলোকে প্রাণ সঞ্চার করতে? পারবে না তো। আপনার সেই ক্ষমতা নেই। এখন আপনিই বলুন, মনের এই অশান্তি নিয়ে আপনার সাথে সংসার করব কিভাবে আমি? নিজের ভেতরে চেপে রাখা কষ্টগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শ্যামলী।
অরণ্য স্তব্ধ হয়ে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। ঠিক এই বাস্তবতাটাই সে ভুলে থাকার চেষ্টা করেছিল এতদিন। তার আগের করা কাজগুলো অনেকেরই অনেক ক্ষতি করেছে, যার পাশ্চিত্য সে সারা জীবন করলেও কিছু জিনিস কখনোই ঠিক করা সম্ভব নয়। এই কঠোর বাস্তবতা তার ভালোবাসার মানুষই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তাকে। এর চেয়ে বড় শাস্তি তার জন্য কিছুই হতে পারে না। আর তার করা পাপের ভুক্তভোগীর মধ্যে তার প্রিয় মানুষটাও একজন, যে সে নিজেই তো নিজেকে ক্ষমা করতে পারবে না কোনো দিন। এই নিয়ে তার কাছে ক্ষমা কোন মুখে চাইবে? মুখটা বেশ জ্বালাপোড়া করছে তার, চোখের কোণাটাও বেশ জ্বলছে। কি করবে সে এখন? কি করা উচিত তার? আর যাই হোক, শান্তি হিসেবে তার প্রিয় মানুষটার ঘৃণা মানতে চায় না সে। এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। মনের জ্বালাপোড়া আর সহ্য হলো না, চোখের পানিও বাদ মানতে চাইল না আর। এক পা দু পা ফেলে শ্যামলের সামনে দাঁড়িয়ে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করেই ফেলে, আমার তাহলে কি করা উচিত শ্যামাবতী? কি করলে আমার পাপের পাশ্চিত্য হবে, আর তুমি আমাকে আর ঘৃণা করবে না? তোমার অভিমান ভাঙানোর রাস্তা বলে দাও আমাকে। আমার মাথায় কিছুই আসছে না। শ্যামলের নিজের কান্নার ধমক সামলে অরণ্যে কান্না মিশ্রিত স্বর শুনে মুখ তুলে তাকায়। লোকটা কাঁদছে। উনি কি সত্যি অনুতপ্ত? এমন শক্তপোক্ত পুরুষকে এভাবে ভেঙে পড়তে দেখে একটু হলেও নরম হলো শ্যামলীর মন। বাবাকে বলতে শুনেছে, পুরুষ মানুষ এত সহজে কাঁদে না। খুব অল্প মানুষকেই সে তার অস্ত্রগুলো দেখাতে সক্ষম হয়। যেমন সে বাবাকে দেখেছে সারাদিন শক্ত এবং দাম্ভিক হয়ে ঘুরে বেড়াতে, কিন্তু তার সেই শক্ত দাম্ভিক বাবাকেও মাঝপথে মায়ের সাদা কালো ছবিটার সামনে কাঁদতে দেখেছে সে অনেকবার। তার সামনের মানুষটার অনুতাপের অশ্রুর প্রতিও কি সদয় হওয়া উচিত তার? চোখ সরিয়ে ইতস্তত কণ্ঠে বলে সে, শান্ত হন আপনি আগে। আমার কণ্ঠে আমাকে একটু ভালো করে কাঁদতেও দিলেন না, নিজেই কান্না জুড়ে দিলেন। অরণ্যের অশ্রুগুলো আরো অবাধ্য হলো তার কাঙ্ক্ষিত জবাব না পেয়ে। মনের আতঙ্ক আরো গাঢ় হলো। অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে আবার অরণ্য, বলো না কি করা উচিত আমার? আমি অতীত বদলে দিতে পারবো না, আমি শুধু বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চলতে পারবো। আগের কাজের জন্য অনুতপ্ত হয়ে আমি আমার জমি জমা সব ছেড়ে দিয়ে মাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মা বলল সেটা নাকি কাপুরুষদের মতো পালিয়ে যাওয়া হবে। এই গ্রামে অনেক হতাশা, আমি আমার বাবা ভাইয়ের কাছে এই হতাশাপূর্ণ গ্রাম রেখে গেলে কোন পরিবর্তন আসবে না। তাই মানুষের ঘৃণার দৃষ্টি সহ্য করে পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে। এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। কিন্তু আসলেই তো পুড়িয়ে ফেলা ধানের জমিতে আবার চাষ করা যাবে, হারানো বাসস্থান নতুন করে গড়ে দেওয়া যাবে, খাবারের এবং শিক্ষার অভাব পূরণ হবে, কিন্তু মৃত মানুষের প্রাণ সঞ্চার তো করতে পারবো না আমি। তাহলে তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে না? আমার কি উচিত তাহলে? তুমি বলো, তুমি যা বলবে আমি তাই করব। শ্যামল চুপ হয়ে থাকে। এই কথার পিঠে প্রতি উত্তরে কি বলা উচিত তার সে বুঝে উঠতে পারল না। আসলেই তো কি করা উচিত ওনার এই অবস্থায়? সে তাকে ক্ষমা কিভাবে করবে? তার প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। সত্যিটাই বলল সে, আমি জানি না, কিচ্ছু জানি না। আমার কাছে কোনো উত্তর নেই আপনার প্রশ্নের। নেই বললে হবে না শ্যামাবতী। আমার প্রশ্নের উত্তর জানা অনেক জরুরি, আর এই উত্তর তোমাকেই দিতে হবে। এখন না দাও, পরে ভেবে দিলেও হবে। শুধু একটাই অনুরোধ, কখনো দিন শেষে আমাকে ক্ষমা করার চেষ্টা করো। অভিমানের ভুলে একটা দ্বিতীয় সুযোগ দাও। আমি কথা দিচ্ছি কখনো পস্তানের সুযোগ দিব না তোমাকে। বলা শেষ করে আর দাঁড়ালো না সেখানে অরণ্য। ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই তার মধ্যে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। যেই ঘর বাঁধার স্বপ্ন সে বুনেছে, সেই ঘর তাসের ঘরের মতো নড়বড়ে হতে শুরু করেছে। এর শেষ কোথায়? একবার একাকিত্বে সেই শেষ খোঁজা নিয়ে ভাবতে চায় সে। পেছন থেকে ফ্যাল করে চেয়ে থাকে শ্যামলী লোকটার ঝুঁকে পড়া গমনরত পিঠের দিকে তাকিয়ে। মনটা হঠাৎ করে অজানা বিষাদে ছেয়ে আছে তার।